Hello and welcome FPL managers. Welcome to Ghono Football, and of course কালকে থেকে গেম উইক শুরু। সো আমরা আমাদের টিম অফ দ্য উইক নিয়ে চলে আসছি, and of course আমার সাথে টিম অফ দ্য উইক করার জন্য প্রণয় and পারভেজ। ওয়েলকাম পারভেজ and প্রণয়। হ্যালো, থ্যাংক ইউ নাদি। রাইট, একটা ম্যাচ বাকি আছে, সেটা হলো লিস্টার ভার্সেস ওয়েস্ট ব্রম, বাট তারপরেও আমাদেরকে করতে হচ্ছে, কারণ আলটিমেটলি আমরা যদি ভিডিওটা লেট করে করি তাহলে আলটিমেটলি কোনোভাবে প্রোডাক্টিভ হবে না। সো আপাতত আমরা যদি স্কোর দেখতে যাই তাহলে যেটা হবে যে আমরা আসলে বেসিক্যালি যেটা দেখবো সেটা হলো যে আমরা আসলে ইহেনাচোর পয়েন্ট ছাড়াই আমাদের স্কোরটা দেখতে হবে, বাট ফুল পয়েন্ট আমরা হয়তো আগামী টিম অফ দ্য উইকে আমরা আবারও দেখাবো যে আমাদের আসলে অ্যাকচুয়াল স্কোরটা কত হয়েছে। বাট এই মুহূর্ত পর্যন্ত আমাদের টিমে যেটা স্কোর আছে সেটা আমরা আপাতত শেয়ার করছি। সো প্রণয়, টেক আস থ্রু। তো সোফার হচ্ছে কি 74 পয়েন্টস আমরা হচ্ছে কি স্কোর করেছি। ইয়ানাচো এখনো মানে খেলবে, সো আশা করি হচ্ছে কি আমাদের ট্যালিতে আরো কিছু পয়েন্ট যোগ হবে। তো প্যাট্রিশিয়ার ক্লিন শিট, আলেকজান্ডারের অ্যাসিস্ট, রাশফোর্ডের অ্যাসিস্ট, লিঙ্গার্ডের গোল এবং সন এবং কেনের দুই গেমে হচ্ছে গিয়ে 12 পয়েন্টস দেওয়াতে আসলে আমাদের স্কোর 74 এ গিয়েছে। সো আনফরচুনেটলি কেন সেকেন্ড ম্যাচ খেলতে পারেনি, আর ফার্স্ট ম্যাচে সন আসলে ভালো স্কোর করতে পারেনি। আর এর বাইরে সালা হচ্ছে কি পয়েন্ট দিতে পারেনি। আর আমাদের ফার্স্ট চয়েস ডিফেন্ডার মাসাউকু না খেলার কারণে ফিলিপসও খেলেনি। সো এই দুইটা জায়গায় হচ্ছে কি আমাদের পয়েন্টস মিস হয়েছে, বাট স্ট্রিক ছিল আমাদের বেঞ্চে, সো স্ট্রিকের 2 পয়েন্ট আমাদের এখানে যোগ হয়েছে। সো দ্যাটস অল। আশা করা হচ্ছে যে আমরা অ্যাট লিস্ট 76 পয়েন্ট তো অবশ্যই স্কোর করবে, আর ইয়ানাচো যদি গোল করতে পারে বা অ্যাসিস্ট করতে পারে তাহলে বাকি পয়েন্টস গুলি আমাদের ট্যালিতে যোগ হবে। রাইট, ইন্টারেস্টিং যে 74 ওই স্কোর ভালো হয়েছে, বাট আমার মনে হয় আমাদের আসলে ডিফেন্সিভ পারফরমেন্সটা একটু বেটার হতে পারতো। somehow Luke Shaw was unlucky, and of course Trukকে আমরা আসলে বেসিক্যালি থার্ড বেঞ্চে রেখেছিলাম, সো কিছু করার নেই। But anyway, let's not dwell into the past. 74 is not a bad score. এখন পর্যন্ত গেম উইক অ্যাভারেজ হলো সম্ভবত 55, রাইট? অ্যাভারেজ মানে না, আরো কম, 55 এরও কম সম্ভবত। Right. I'm not sure এখন। Right. Okay, but 74 is not a bad score. At least definitely a green arrow to the normal team হিসেবে, so সেক্ষেত্রে anyway. So let's focus on game week 33, যেটা blank game week. So let's see. এভারেজ পয়েন্ট হচ্ছে 30। হ্যাঁ, এইটাই। আমার তারপরে আরেকটা মজার জিনিস হলো এই গেম উইকে অনেকেই ট্রিপল ক্যাপ্টেন খেলছে, সেই জায়গাতে আমরা 74 উইদাউট ট্রিপল ক্যাপ্টেনে আপ করছি। Right, exactly. That's a very good point. আমরা 74 কিন্তু উইদাউট ট্রিপল ক্যাপ্টেন, আমরা ট্রিপল ক্যাপ্টেন, যারা ট্রিপল ক্যাপ্টেন খেলছে বা এরকম খেলছে তারাও দেখা যাচ্ছে 70 বা 70 অ্যারাউন্ড 70 এর মধ্যেই আছে। So true. আমরা কিন্তু চিপ কোনো অ্যাপ্লাই করিনি, সো দ্যাটস অ্যানাদার ইম্পর্টেন্ট। আমি চিপ ধারণা সামহাও নিজে ট্রিপল ক্যাপ্টেন খেলার কারণে কেনের পয়েন্টটাকে আমি অটোমেটিক্যালি ট্রিপল হিসেবেই দেখছিলাম, বাট দ্যাটস আ গুড পয়েন্ট, রাইট? Okay, so let's start with this game week. আমার একটা পছন্দের গোলকিপার আছে যে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে, so let's not go into that. Sanchez. Sorry, not Sanchez. আসলে এক সময় তো হচ্ছে কি ফেভারিট গোলকিপার ছিল, যাই হোক। He's still my favorite goalkeeper, but এই গেম উইকের জন্য আসলে সানচেজ ইজ এ বেটার অপশন। সানচেজ যদি হয় তাহলে আমার মনে হয় এই গেম উইকে আসলে যেহেতু ব্ল্যাঙ্ক গেম উইক, অনেক বড় বড় প্লেয়াররা খেলবে না, আর একটা বড় গোলকিকে নিতেই পারি, ওয়েস্ট ব্রোমের সাথে খেলা অ্যাস্টন ভিলার মার্টিনেস। ওকে, সো ফার্স্ট ডিফেন্ডার হিসেবে আসলে আপাতত আমাদের একটা মিডফিল্ডার আমরা চয়েস করতে যাচ্ছি। ডিফেন্স পজিশনে মিডফিল্ডার রাইট। ওকে, আমার পিক, রাইট? সো আমি এই ক্ষেত্রে একটা প্লেয়ারকে সাজেস্ট করব যে আলটিমেটলি এই মুহূর্তে খুব ভালো করছে, মোটামুটি কোয়াইট ডুইং ভেরি ওয়েল। সেটা হলো আলটিমেটলি কোডি। রাইট, ইন্টারেস্টিং চয়েস।
তো আমি আমার চয়েস যেহেতু আমি এখানে আরেকটা ডিফেন্সিভ প্লেয়ারকে চয়েস করব। এই মুহূর্তে আসলে কোনো ডিফেন্সের ক্লিন শিটের উপর যাওয়া আমার কাছে মনে হচ্ছে বোকামি। সো অ্যাটাকিং ডিফেন্স যারা আছে এরকম, যেমন লাস্ট গেম উইকে সবচেয়ে অ্যাটাকিং যে ডিফেন্সটা ছিল, আনলাকিলি আমাদের টিমেও ছিল, পয়েন্ট করতে পারে নাই। লুক শ সবচেয়ে বেশি গোল্ড অ্যাটেম্প টার্গেট করছিল, সবচেয়ে বেশি এই লাস্ট গেম উইকে। Yep. তো লুক শ এর উপর আমি আবারও দেখতে যাবো। হ্যাঁ, এবং লিডসের সাথে হয়তো বা সে আবারও ক্লিন শিট রাখবে না, বাট ডেফিনেটলি অ্যাটাকিং রিটার্ন আশা রাইট। করা যেতেই পারে লিডসের সাথে। এই মুহূর্তে আসলে কোনো প্লেয়ারের উপরেই স্টোনস যেমন -2 দিছে, কোন প্লেয়ারের উপরেই আসলে ক্লিন শিট আশা করা যায় না এই সিজনের শেষের দিকে। তো অ্যাটাকিংটাই টার্গেট করাটাই ভালো। প্রণয়, ওকে, সো টার্গেটের নাম যেহেতু আসতেছে, লেটস টার্গেট রাইট। অ্যাস্টন ভিলা আমরা ডাবল আপ ডিফেন্সে, বাট আই এম নট শিওর যে আমরা আসলে এই প্লেইং পজিশনে তাদেরকে রাখতে পারবো কিনা। রাইট, আমরা টিমটা বানাই নেই, তারপর আমরা দেখি বাজেটে সবকিছু মিলে আমরা ফরমেশন পরে ডিসকাস করি। সো আমি একটা প্লেয়ারকে এই গেমিংকে সাজেস্ট করব, আলটিমেটলি সিজন শুরুতে খুবই ভালো ফর্মে ছিল, সবার নজরে ছিল, হিউজ পয়েন্ট স্কোর করছিল আনটিল হি গট ইনজার্ড, তারপরে হারিয়ে গেল, এখন আর তাকে মানুষ খোঁজ খবর রাখে না। বাট লিস্টারের ডেলিশিয়াস ফিক্সচার শুরু হচ্ছে আগামী 4টা সপ্তাহে, এবং সে এখন পর্যন্ত সেই ধরনের অ্যাটাকিংই খেলে আছে। দ্যাট ইজ নান আদার দ্যান কাস্টানিয়া। হ্যাঁ, লিস্টারের ডিফেন্স উপর ভরসা করা যেত, আজকে খেলার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তো মিডফিল্ডের যদি সেকশনে আসি, তাহলে এই গেম উইকে আমার অন্যতম চয়েস হলো মো সালাহ। আমি মো সালাহতেই যাইতে যাব। ওকে, সো সেকেন্ড চয়েস আসলে যদি যাই, আমার মনে হয় যে আমরা একটা প্লেয়ারকে নিতে পারি, সেটা হচ্ছে কি ম্যানচেস্টারের গ্রিনউড। আমি হচ্ছে কি ব্রুনো ফার্নান্ডেজের থেকে আসলে গ্রিনউডকে আগে রাখছি। ব্রুনো ফার্নান্ডেজ লাস্ট কয়েক গেম উইকে আসলে কিছুটা অফ ফর্মে আছে, পয়েন্টস বা অ্যাসিস্টের ক্ষেত্রে আসলে ওরকম খারাপ পাওয়া যাচ্ছে না, কিন্তু গ্রিনউড এবং র‍্যাশফোর্ড কিন্তু যথেষ্ট ভালো পয়েন্টস স্কোর করছে। তো আমি গ্রিনউডের উপর একটা 1 উইক পয়েন্ট নিতে যাচ্ছি, ওর বাজেটটা কম। আর স্ট্র্যাটেজিক্যালি যদি গ্রিনউড ব্রুনো আর এই মুহূর্তে গ্রিনউড ব্রুনো আর রাশফোর্ডকে কম্পারিজন করা যায়, ডেফিনেটলি ওখানে স্ট্র্যাটেজিক্যালি আগায় থাকবে গ্রিনউড। রাইট, ইন্টারেস্টিং পিক, কারণ গ্রিনউডকে কিন্তু আমরা গেম উইক 30 থেকে, যে আমাদের ফেসবুক পেজ ফলো করে বা আমাদের টুইটার যদি কেউ ফলো করে থাকে, তাহলে গেম উইক 30 থেকে কিন্তু আমরা গ্রিনউডকে ডিফারেন্সিয়াল হিসেবে সাজেস্ট করে যাচ্ছি, এবং এখন পর্যন্ত কিন্তু গ্রিনউড কিন্তু ডিফারেন্সিয়াল। সো এবং সাকসেসফুল। গত গেম উইকেও সে আমাদের ডিফারেন্সিয়াল ছিল এবং সে দুটো করেছে। সো ইটস ভেরি গুড পিক, রাইট? ওকে, আমি এখানে অবভিয়াসলি একটা পিকে যাব, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য লর্ড এই মুহূর্তে, লিঙ্গার্ড। যাকে ছাড়া আসলে এফপিএল অচল এই মুহূর্তে, রাইট। আর এখন আমি আমার তরফ থেকে আসতেছে লিভারপুলের আরো একটা প্লেয়ারকে আমি চয়েস করব, সেটা হলো জোতা। এই গেম উইকে, লাস্ট গেম উইকে সে যথেষ্ট স্ট্র্যাটেজিক্যালি ভালো ছিল। আনলাকিলি সে কোনো গোল পায় নাই, বাট স্ট্র্যাটেজিক্যালি সে যথেষ্ট ভালো ছিল। সবচেয়ে বেশি অ্যাটেম্প ছিল, ইনবক্স অ্যাটেম্প ছিল সালা, মানে এবং জোতার মধ্যে জোতা সবচেয়ে বেশি ছিল। সো এই গেম উইকে আমি জোতার উপরই ভরসা করবো আবারও। রাইট, নিউক্যাসল খেলা তারা আবার, সো ডেফিনেটলি মুহুমুহু অ্যাটাক হবে। And considering Jota is a very sneaky and a smart player, সে দেখা গেল যে ফাঁক দিয়ে ঢুকে আসতে করে দেখা গেল যে কোনো মতে আর কি। রাইট, প্রণয়। সো এরপরে যদি হচ্ছে যে আসলে পিক করা লাগে, তাহলে আমার মনে হয় যে আমরা একটা টিমকে টার্গেট করতে পারি যে ডিফেন্সিভলি খুবই বাজে পারফর্ম করছে, সেটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস। সো এখানে লেস্টার ডাবল আপ করতে যাচ্ছি এবং সেখানে নিতে যাচ্ছি ম্যাডিসনকে। রাইট, গুড পিক। আসলে আমাদের যে গেমটা আছে সেই গেমে ম্যাডিসন হচ্ছে গিয়ে কিছু স্কোর করে আসলে এটার ভ্যালিডিটি বাড়ায় দেয়। রাইট, আমাদের কিন্তু গত গেম উইকের মানে চলন্ত গেম উইকের ইয়ে ছিল হলো ডিফারেন্সিয়ালের মধ্যে ছিল ম্যাডিসনের খেলা একটু পরেই, আবার সামনের গেম উইকের জন্য কিন্তু ডিফারেন্সিয়াল হিসেবে ম্যাডিসনকে সাজেস্ট করেছি। সো দেয়ার ইউ গো, ম্যাডিসন গুড পিক। সো ওকে, মাই পিক, ইয়েস, যে স্ট্রাইকারকে আমরা এখন পর্যন্ত, যার পয়েন্টকে আমরা এখন পর্যন্ত ট্যালিতে অ্যাড করতে পারিনি,
গেম উইক 32-তে, সেটা হলো নান আদার দেন ইহেনাচো। তাকে আগে আমরা নিয়ে নেই, কারণ হুম, গেম উইকে খেলবেও না, প্লাস সে ইনজার্ড, সো তার ফিক্সচারও নেই। সো ইহেনাচো। রাইট। আমার পিক এইখানে আমি একটা প্লেয়ারের কথা বলবো। সে মোটামুটি লাস্ট 2-3টা গেম থেকে খুব ভালো খেলতেছে। ব্রাইটনের যদি এই মুহূর্তে কোনো অবভিয়াস পিক থাকে, তাহলে আমি সেই প্লেয়ারটার কথা বলবো, হলো ড্যানি ওয়েলব্যাক। যথেষ্ট আরেকটা lord। ভালো হ্যাঁ, ওয়েলব্যাক। কারণ ওয়েলব্যাক কিন্তু বড়, ও যে শুধু ছোট টিমগুলোর সাথে স্কোর করতেছে এমন না, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেও কিন্তু স্কোর করছে। সো ড্যানি ওয়েলব্যাক আমার মনে হয় এই গেম উইকে, আর আমাদের ডিফারেন্সিয়াল টিমের যেহেতু প্লেয়ার আছে, 3টা প্লেয়ার আমাদের এই টিমে আছে, গ্রিনউড, ম্যাডিসন এবং ওয়েলব্যাক। আশা করি যে এরা 3জনই আমাদের এই টিমকে ডিফারেন্সিয়াল পয়েন্ট গুলাও দিবে। রাইট। প্রায় মানে এই সিজনটা আসলে কেমন জানো, আমরা হচ্ছে গিয়ে লিঙ্গার্ড কে এফপিএল এর টিমে রাখতেছি, আমরা ওয়েলবেক কে টিমে রাখতেছি। আসলে অন্যান্য হ্যাঁ, সিজনে এদেরকে হচ্ছে আসলে ওভাবে মেনশনই করা হয় না, বাট মেনশনই এইবারের করা। সিজনটা আসলে খুবই খুবই একটা এই যে ডিফারেন্ট। এইবারের সিজনে আসলে মানে হ্যাঁ, স্টার্লিং পিক হারায় দেখেই গেছে, মানে স্টার্লিং ওকে হারায় তো গেছে, তো এই জন্য এরা চলে আসছে। সো রাইট। ফাইনাল পিকে যদি যাই, আমি আরেকটা হচ্ছে গিয়ে দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ারকে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কাভানি। হুম, কাভানি লাস্ট কয়েকদিন রাইট। ভালো পয়েন্টস স্কোর করছে, এবং ম্যানচেস্টারের আসলে আগে অবভিয়াস একটা ছিল, সেটা হচ্ছে ফার্নান্দেজ, যে কোনো কিছুই হোক না কেন ফার্নান্দেজ গোল দিবে, অ্যাসিস্ট দিবে। বাট এখন সেই পাল্লাটা একটু ঘুরে ডিফারেন্ট প্লেয়ারের ভেতর দিয়ে যাচ্ছে, সো আমার মনে হয় যে কাভানিকে নেওয়াটা এই উইকের জন্য বেটার হবে। রাইট। হুম, আর আমাদের বেঞ্চে তো ব্যাংকে দেখি অনেক টাকা, অনেক টাকা আছে। আমরা তো গ্রিনউডকেও ব্রুনো ফার্নান্ডেজ করতে পারি, বাট ব্রুনো ফার্নান্ডেজ থেকে এই মুহূর্তে গ্রিনউড আমার কাছে অনেক বেটার। সো ব্যাংকে অনেক টাকা গ্রিনউড নিয়ে আমরা যাচ্ছি 1.6। গ্রিনউড থেকে ব্রুনো ফার্নান্ডেজ হবে না যদিও, বাট কাভানিকে ডাউন করতে হবে, প্রথমে অন্য কোনো প্লেয়ারকে ডাউন না, করতে সেইটাই আর কি। ওটা মানে আমাদের যেহেতু ব্যাংক 1.6 বিলিয়ন ইজ হিউজ, এটা যে কোনো জায়গা থেকে আমরা কাজে লাগাইতে পারি। তো এত বাজেট আমরা ব্যাংকে রাখে টিম বানাইতে পারছি, এটাই বিশাল ব্যাপার। কারণ এখানে বড় 2টা টিম নেই, যেমন টটেনহাম এবং ম্যানচেস্টার সিটির কোনো প্লেয়ার নেই। তো এটার কারণেই আসলে সম্ভব হয়েছে। সো তাহলে ফরমেশনে যাই, আমরা কোন ফরমেশনে খেলবো এবং সেই ফরমেশন অনুযায়ী তাহলে বেঞ্চ কি হবে, নাহলে আমরা বেঞ্চ ডিসাইড করি, তারপরে আমরা দেখি যে আমাদের কি হচ্ছে। ফরমেশনের উপরে একটা ছোট্ট জিনিস যদি আমি বলি, এখন পর্যন্ত এফপিএল এ যতগুলা ম্যাচ হয়েছে, সবচেয়ে বেশি ফরমেশন কাজ করতে হইলো 3-5-2 এই সিজনে। এই সিজনে সবচেয়ে বেশি কার্যকর ফরমেশন 3-5-2। সো আমরা মিডফিল্ডে 5 জন কাকে অবশ্যই রাখবো, এইটা হলো আমার চিন্তা ভাবনা। সো ওকে। মিডফিল্ডে আসলে 5 জনের মধ্যে 5 জন আসলে মিডফিল্ড। বসানোর মধ্যে কে আছে, এটা হলো আরেকটা কথা। মিডফিল্ডে আসলে 5 জনের মধ্যে আমি একজন এটা আসলে একটা, বসানো যায়। এটা হচ্ছে কি টিপিক্যাল বেঞ্চ বুস্ট টিম। রাইট, বেঞ্চ বুস্টিং, রাইট। পারফেক্ট বেঞ্চ বুস্ট টিম আসলে। রাইট। সো ওকে, তাহলে আমরা মিডফিল্ডে যদি 5 জন খেলি, তাহলে স্ট্রাইকার থেকে একজন কমবে, তাহলে ইহেনাচো ডেফিনেটলি খেলছে। আর কাভানির মধ্যে কে বসবে? আমি এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট বলতে পারি, সেটা হলো যে কাভানি আর গ্রিনউড সাধারণত এরা রেগুলার স্টার্টার না, যার কারণে কিন্তু এরা এখন পর্যন্ত ডিফারেন্সিয়াল। ভালো গোল স্কোরিং থাকলেও এদেরকে কিন্তু এখনো এফপিএল ম্যানেজাররা ভরসা করতে পারে না, কারণ তারা রেগুলার স্টার্টার না। 45 মিনিট হয়তো বা 60 মিনিটের পরে তারা নামে, বাট তারপর তারা স্কোর করছে, বা কখনো কখনো তারা শুরু থেকে স্টার্ট করছে। সো 2জনের মধ্যে যদি একজনও না খেলে, আমি ধারণা করছি যে এরা 2জনই আলটিমেটলি 1 পয়েন্ট হলেও এসে ব্লক করে দিতে পারে। সো যে কোনো প্লেয়ারকে যদি আমরা বেঞ্চে রেখে দেই, যে ধারণা করে যে গ্রিনউড অথবা কাভানি না খেললে তাহলে উমুক প্লেয়ার ঢুকবে, এক্স প্লেয়ার ঢুকবে, তাহলে সেই প্লেয়ারে কিন্তু আলটিমেটলি ব্লক করে দিতে পারে এই যে 2জন, কারণ এরা যে বুঝতে পারছি। স্টেপ ডাউন করে আলটিমেটলি 1 মিনিটের জন্য হয়তোবা খেলবে, বা 30 মিনিটের জন্য খেলবে। বা তাহলে আমার যেটা ইচ্ছা সেটা হলো, আমি বলবো যে কাভানিকে এখানে বেঞ্চে 1 নম্বরে। কারণ আমার কাছে মনে হয় যে এই গেমে কি ইনাচিও যথেষ্ট আপিলিং প্লেয়ার, এবং ওয়েলব্যাকও যথেষ্ট আপিলিং প্লেয়ার। আর যেহেতু ফরমেশনের কথা বললাম, যে এই সিজনে এখন পর্যন্ত 32টা গেম উইকের মধ্যে 12টা গেম উইকে 3-5-2 ফরমেশন হয়েছে, মানে ড্রিম টিমের। সো
5 জন মিডফিল্ডার আমরা অবভিয়াস রাখি, আর ফরওয়ার্ড যদি 2 জন করি তাহলে কাভানিকে বেঞ্চে ফার্স্টে রাখি। ওকে, তাহলে কাভানি বেঞ্চে। এখন হলো ডিফেন্সে আসি, ডিফেন্সে কে কে বেঞ্চে যাচ্ছে? কারণ ডিফেন্সে 5 নয় ডিফেন্সে অবভিয়াসলি আর্নল্ড, শ এবং কাস্তানিয়া এই 3 জন খেলবে। কোডি এবং টার্গেট ফিক্সার তো ভালো বার্নলির সাথে, আর বার্নলি অ্যাওয়েতে খারাপ। ও বার্নলি অ্যাওয়েতে খারাপ হলেও কোডিকে আসলে আমি যেটা লাস্ট গেম উইকের কথা বলি, যে শেফিল্ডের সাথে যেটা উলসের খেলা ছিল, আমি মনে করি সেখানে 1-0 গোলে জিতলো, লাকিলি সেখানে 1-0 গোলে জিতছে। ওরা যে গোল খায় নাই উলস, এটা তাদের লাক ছিল। বাট কোডি গুড পিক। আমি বলবো যে এই মুহূর্তে আসলে কারো ক্লিন শিট নিয়ে আমরা কথা বলবো না, যে ক্লিন। তো অ্যাটাকিং আমরা 3টা ডিফেন্সেই যাব, ঠিক আছে? পুরোনার ইয়াটাতে একমত আমি। আর্নল্ড অ্যাটাকিং, শ অ্যাটাকিং, ক্যাস্টিং নিয়ে অ্যাটাকিং, কোয়াডিকে আমরা বেঞ্চে রাখি এবং টার্গেটকে বেঞ্চে রাখি। তো কাভানি যদি 1 নম্বরে যায় তাহলে কোয়াডি আর টার্গেটের মধ্যে যে কোনো একজনকে, মানে 2 নম্বরে কাকে রাখা যায় প্রণয়? আমার মনে হয় কোডিকে আগে রাখবো আমি। টার্গেটকে ওকে, পরে হ্যাঁ ঠিক কোডি আছে, সেকেন্ড, 40 সেকেন্ড টার্গেট, তারপর ওকে। এবার আসো গোলকিপার, আর গোলকি সানচেজ না মার্টিনেজ? আমাদের মনে হয় কখনো এই ইটস ধরনের আপ টু ইউ, ডাইলেমাস হয় নাই এত। ইটস আপ টু ইউ। এই মুহূর্তে যেহেতু তোর আমি ফেভারিট যদি একটা যাই, গোলকিপার স্যানচেজ আছে, তো আমি এটা তোর উপর ছেড়ে দিলাম। আমি আসলে সানচেজ এক কারণ হলো যে বার্নলির সরি ব্রাইটনের লাস্ট 6 গেম মিক্সের ডিফেন্সিভ স্ট্যাটস যদি দেখি, তাহলে দে আর দ্য বেস্ট, থার্ড বেস্ট না ফোর্থ বেস্ট ইন টার্মস অফ ডিফেন্সিভ রাইট ঠিক আছে? রাইট সো যদি তাই হয়, এবং তাদের উপরে শুধু চেলসি আর ম্যানচেস্টার সিটি আছে, সো আমার মনে হয় লেটস গো উইথ সানচেজ। প্লাস দে আর প্লেইং এগেইনস্ট শেফিল্ড ইউনাইটেড, যার কোনো দাঁত নেই, এবং প্লাস তারা রেলিগেটেড অলরেডি। সো দে হ্যাভ এবং সানচেজের একটা সবচেয়ে বড় জিনিস, এই মুহূর্তে সানচেজ কিন্তু ফর্মে আছে। সানচেজের যে কুইক রিফ্লেকশন গুলা খেলার মধ্যে আমার কাছে দেখে মনে হয়েছে, আই টেস্ট যেটা আমি বলি, সেখানে সানচেজ বেটার হলো মার্টিনেজের চাইতে। এবং এই গেমকে ওয়েস্ট ব্রুম যেভাবে কামব্যাক করছে, ওয়েস্ট ব্রুম কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু করতেছে, মানে কোনো না কোনো ম্যাচে কিছু না কিছু করতেছে। ইভেন আজকেও তাদের খেলা আছে, আজকেও বোঝা যাবে যে তারা কি করতে পারে। সো মার্টিনেজের ক্লিন শিট এখানে হুমকির সম্মুখীন আমি মনে করি। না, ওয়েস্ট ব্রমের এখনো পসিবিলিটি আছে, তারা তো এখনো রেলিগেটেড, হ্যাঁ, তো এখনো পসিবিলিটি আছে। এবং ওয়েস্ট ব্রুম কিন্তু ডাই হার্ড ট্রাই করতেছে, তারা কিন্তু প্রত্যেকটা টিমের সাথে যথেষ্ট ডাই হার্ড ট্রাই করতেছে। সো That's a very এইরকম good point. টিমের সাথে আসলে হ্যাঁ ডাই হার্ড ট্রাই করা আমার কাছে মনে আছে 2 সিজন আগে নাদিমের কথাই মনে পড়ে। 2 সিজন আগে সম্ভবত নাদিম একটা ম্যাচে মার্শিয়ালকে ট্রিপল ক্যাপ্টেন খেলছিল, না হলে লুকাকুকে ট্রিপল ক্যাপ্টেন খেলছিল ওয়েস্ট ব্রুমের সাথে, এবং সেই ম্যাচটা ওয়েস্ট ব্রুম কিন্তু জিতে গেছিল এবং হারে গেছিল ওই ম্যাচটা। রাইট, এটা 2 সিজন আগে সম্বন্ধে ম্যানচেস্টার ইউনাইটেড এই ঠিক সিজনের শেষের দিকে ওয়েস্ট ব্রুমকে কেউ ধরতেছিলই না, ওয়েস্ট ব্রুম কিন্তু রেলিগেশন ফাইট করতেছিল, ওয়েস্ট ব্রুম জিতে গেছিল ওই ম্যাচটা, ইউনাইটেডকে হারাই দিছিল। যে তো সিজনে ওয়েস্ট ব্রম সিজনের শেষে আলটিমেটলি আসে রেলিগেটেড হয়েছিল। হ্যাঁ রেলিগেটেড হয়ে গেছিল পরে, খুব ইয়ার ছিল, কোচের জন্য খুব খারাপ লাগছিল যে খুব ভালো ফাইট দিয়েও শেষ পর্যন্ত টিকতে পারেনি। তো ওই সিজনটাই মনে হয়েছে আমাকে ওয়েস্ট ব্রুমের এই টিমটাকে ওইরকম মনে হচ্ছে, এরা যে কোনো টিমকে যে কোনো সময় কিছু করতে পারে। Right, exactly. Okay, so Martinez on the bench. সানচেজ First bench হলো Cavani, second bench হলো Cody, third bench হলো টার্গেট। ফরমেশন হলো 3-5। ওকে ক্যাপ্টেন্স ঠিক আছে, এই গেম উইকে ক্যাপ্টেন্স রাইট। মো সালাহ। আমি এই গেম উইকে ক্যাপ্টেন যদি চুজ করি জোতা, আমার কাছে মনে হয় জোতা। আমি সালার উপরে যাব। ওকে, গোল্ডেন বুটে আসলে রেস করতে তো আমার মনে হয় যে সালাহ আমার না ঠিক আছে, সালাতে একটা ভালো জিনিস হলো সালার পেনাল্টি আছে, এটা একটা ভালো জিনিস। এবং লিডস ডিফেন্সে কিন্তু এরর করতেছে, ওরা কিন্তু ডি বক্সের মধ্যে সেদিন লাকিলি পেনাল্টি পায় নাই কিন্তু এই সেদিন যে খেলাটা ছিল ইউনাইটেডের সাথে না কার সাথে খেলে, না লিডসের খেলা ছিল লিভারপুলের সাথে। ও আচ্ছা সরি লিভারপুলের সাথে, ও আচ্ছা লিডস, সরি আমার ভুল হয়েছে। নিউক্যাসল কিন্তু গোল খাচ্ছে,
তো নিউক্যাসল ইরোর করতেছে, ওরা ডিফেন্সিভ ইরোর করতেছে, কিন্তু তো চান্স আছে এখানে পেনাল্টি পাওয়ার। তো মো সালাহ ক্যাপ্টেন হিসেবে ভালো হবে। ওকে, ক্যাপ্টেন মো সালাহ আমারও। আমি ক্যাপ্টেন বলবো না এই গেমকে, কারণ আমি ক্যাপ্টেন যদি বলি আমি সালাহকে বলতাম। আমি সালাহকে এই জন্যই বলবো না, বা আমি কোনো ক্যাপ্টেনই বলবো না, কারণ আমার নিজের পার্সোনাল টিমে এই রিভার্স ফিক্সচারে আমি নিউক্যাসলের বিরুদ্ধে মো সালাহকে ক্যাপ্টেন দিয়েছিলাম, সে কিছু দেয় নাই। এবং তখন থেকে তার ফর্ম হ্যাঁ, সেটা যাওয়া শুরু আমার হয়। সবচেয়ে বেশি তারপর ক্যাপ্টেন থেকে ছিল। কিন্তু অফ ফর্ম। তারপর এই থেকে 12-13 গেমে কে এটা ওই গেম উইকে মো সালাহ ছিল হচ্ছে কি টপ ক্যাপ্টেন। রাইট, এবং Top captain. তারপর থেকে কিন্তু মো সালাহ অফ ফর্ম, সেই গেল মধ্যখানে 22 পাওয়া যায়নি। 23 গেমে কে আসে একটা পয়েন্ট দিছে, তাছাড়া আর মো সালাহর কোনো বড় পয়েন্ট ছিল না এই সিজনে। There you go. এই জন্য আমি আসলে নিউক্যাসলের বিরুদ্ধে আমি মো সালাহকে আর রেফার করতে চাচ্ছি না, কারণ নারী একবারই বেলতলায় একটু যায়। অন্য আমি ক্যাপ্টেনের একবার নাম গেছিলাম, বল so অন্তত আমি আর পক্ষে। বলবো না। যে ক্যাপ্টেনটা But- ফ্লপ করবে এরকম একটা প্লেয়ারের নাম বল, যে ক্যাপ্টেনটা ফ্লপ করবে, তাহলে আমরা না ভালো করব। যে ক্যাপ্টেনটা ফ্লপ করবে, আমি আসলে এখানে কোনো ক্যাপ্টেনশিপ এনিওয়ে বাদ দে, এখানে Okay. আসলে ফ্লপ করার মতো আমি কোনো player দেখতেছি না সিরিয়াসলি। সো তাহলে বলারই দরকার নেই। ওকে, এইটাই Exactly. সবচেয়ে বেটার। এক্স্যাক্টলি, সাইলেন্স ইজ গোল্ডেন। বাট এনিওয়ে, রাইট। থ্যাংক ইউ গাইস। পারফেক্ট। সালাহ নাকি জোতা? সালাহ। ওকে, গো উইথ সালাহ। Okay, Salah it is. Okay. Thank you guys. Thank you so much. It's been a good discussion. এই প্রথম আমাদের টিম নিয়ে এত ডিসকাশন হলো, এই কারণে যে কোন প্লেয়ার খেলবে আর কোন প্লেয়ার খেলবে না, কখনো আসলে এরকম হয়নি। প্লাস আমাদের টাকাও আছে, সো আই হ্যাভ নেভার সিন আ স্ট্রেঞ্জ টিম লাইক দিস। বাট এনিওয়ে, ইটস স্টিল আ ভেরি গুড টিম। বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।